কি বোঝায় এখানে বলতে পারবা? সক্রিয় ভর বলতে এখানে বোঝায় তোমার মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, যাকে আমরা ইংরেজিতে বলি কনসেন্ট্রেশন। ইংরেজিতে আমরা বলি কি? কনসেন্ট্রেশন। মনে রাখবা, ঘনমাত্রা শব্দের ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন। আর আরেকটা হলো কি? আরেকটা হলো আংশিক চাপ। আরেকটা হলো আংশিক চাপ। তাহলে তাহলে তোমার সক্রিয় ভর বলতে এখানে তোমার দুটো জিনিসকে বুঝিয়েছে। একটি হলো ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, আরেকটি হলো আংশিক চাপ, যাকে আমরা বলি পার্শিয়াল প্রেসার। আমরা তাকে বলি পার্শিয়াল প্রেসার। তাহলে এই সক্রিয় ভর মানে যদি হয় কনসেন্ট্রেশন, ঘনমাত্রা এবং আংশিক চাপ হয়, তাহলে এই দুইটার ক্ষেত্রে তুমি যে সাম্যাবস্থা পাইছো, যেমন ধরো যে মনে করো তোমার কাছে একটা বিক্রিয়া আছে, সেটা হলো মনে করো এ প্লাস বি, এটা যখন সাম্যাবস্থায় আসে আমরা উৎপাদ পাই সি প্লাস ডি। তাহলে এই ক্ষেত্রে তুমি এখানে একটা সাম্যাবস্থা পাইছো না? এই সাম্যাবস্থার জন্য তুমি এখানে একটা সাম্য ধ্রুবক পেয়েছো। অ্যাকর্ডিং টু বরকিয়ার সূত্র, আমরা সবকিছু কমপ্লিট করার পর আমরা লিখতে পারি উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা। মনে আছে? উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। আচ্ছা, এই যে আমরা এখানে সাম্যাবস্থাটা সাম্য ধ্রুবকটা পেলাম, এটা কি? এটা হলো সাম্য ধ্রুবক। এই সাম্য ধ্রুবকটা আমরা এই ভরক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত সাম্যাবস্থা থেকে আমরা এই সাম্য ধ্রুবকটা পেয়েছি। এই সাম্য ধ্রুবকটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। কয় ভাবে লিখতে পারি? দুই ভাবে। কেন? বিকজ অফ সক্রিয় ভর। ক্লিয়ার? সক্রিয় ভরের জন্য আমরা তাকে দুই ভাবে লিখতে পারি। যদি তোমার কনসেন্ট্রেশন হয়, যদি তোমার এই উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা প্রকাশ করা হয়, তখন আমরা এই সাম্যধ্রুবকটাকে লিখবো কেসি হিসেবে। কেসি, কে মানে সাম্যধ্রুবক, আর সি মানে কি? সি মানে হলো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হলো ঘনমাত্রা। তাহলে এই সি এর জন্য, ঘনমাত্রার জন্য আমরা যে সাম্যধ্রুবক পাই তাকে বলা হয় কেসি। আর এই কেসিটাকে আমরা লিখতে পারি কিভাবে? উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। ক্লিয়ার? তাহলে এই হলো সক্রিয় ভরের একটা পার্ট। আর একটা পার্ট আছে আংশিক চাপ। তাহলে আমরা আংশিক চাপের ক্ষেত্রে আমরা যে সাম্যধ্রুবকটা পাবো তাকে আমরা বলবো কেপি। তাহলে পি মানে কি? পি মানে হলো এখানে প্রেসার। পি মানে কি? পি মানে হলো এখানে প্রেসার। কয়জন জয়েন করছে? তিনজন। আছে কে কে এখন? নয়ন আর আছে কে? রাকিব। রাকিব। তাহলে দেখো, এই যে পি এর ক্ষেত্রে আমরা যে সাম্যধ্রুবকটা পাই তাকে বলা হয় কেপি। তাহলে কেপি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপ। ওকে? তাহলে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল কি? পিসি ইন্টু পিডি বাই আমরা লিখতে পারি পি এ ইন্টু পি বি। ঠিক আছে? তাহলে দেখো, একটা হলো কেসি আর একটা হলো কেপি। তাহলে কেসি হলো ঘনমাত্রার জন্য আমরা যে সাম্যধ্রুবক পাই, আর কেপি হলো আংশিক চাপের জন্য আমরা যে সাম্যধ্রুবক পাই। ওকে? এবার দেখো, আমরা আমাদের মূল এক্সাম্পল গুলাতে যাওয়ার আগে আমরা একটা দুটো জিনিস শিখবো। সেটা হলো, প্রথমে জানো যে আংশিক চাপের সূত্রটা কি? আংশিক চাপ আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা একটা জিনিস বের করতে পারি। সেটা হলো আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ইন্টু হলো মোট চাপ। এই হলো একটা। তাহলে এখানে মূল ভগ্নাংশ কি? মূল ভগ্নাংশ মানে হচ্ছে, যেমন ধরো যে মনে করো একটা মিশ্রণের মধ্যে, মনে করো একটা মিশ্রণে এ এবং বি দ্বারা গঠিত, মানে একটা মিশ্রণে এ এবং বি উপাদান দ্বারা গঠিত। তাহলে এ এর মূল ভগ্নাংশ কত হবে? এ এর মূল ভগ্নাংশ হবে তার মূল সংখ্যা এন এ। আমি এ উপাদানের মূল ভগ্নাংশ হবে ওই এ
এবং বি এর মূল সংখ্যা যদি হয় এন বি, তাহলে এই দুইটার যোগফল। তাহলে তুমি যার মূল ভগ্নাংশ বের করবা তার মূল সংখ্যাকে টোটাল মূল সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা মূল ভগ্নাংশ পাই। তাহলে আমরা বি এর মূল ভগ্নাংশ কি পাবো? তাহলে আমরা পাবো এন বি। তাহলে এই তার মূল সংখ্যাকে টোটাল মূল সংখ্যা দ্বারা ভাগ, মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ, সেটা হচ্ছে এন বি বাই এন এ প্লাস এন। তাহলে মনে রাখবা যে আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ওকে, এই গেল একটা। আর একটা হইলো ঘনমাত্রার ক্ষেত্রে আমরা জানি ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি সি। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি। এখানে এন মানে কি? এন মানে হচ্ছে মূল সংখ্যা, এন মানে হলো মূল সংখ্যা। আর ভি মানে কি? ভি মানে হলো আয়তন। কিসে? লিটারে। ভি মানে হচ্ছে আয়তন, অবশ্যই এটা লিটারে হবে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমরা চলে যাই আমাদের মূল জায়গাতে। আমরা একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পল হচ্ছে প্রথমে আমরা দেখবো ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন দেখবো আমরা। ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন PCl5। আমরা জানি যে ফসফরাস পেন্টাক্লোরাইড তাকে তাপ দিলে সে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে সে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয়। মনে রাখবা ক্লোরিন একটি গ্যাস। যেহেতু ক্লোরিন একটি গ্যাস, তোমাকে বিক্রিয়াটা অবশ্যই বদ্ধ পাত্রে করতে হবে। কিসে করতে হবে? এটা অবশ্যই তোমাকে বদ্ধ পাত্রে করতে হবে। তুমি যদি বদ্ধ পাত্রে না করো তাহলে ক্লোরিন কিন্তু উইরা চলে যাবে। আর ক্লোরিন যদি উইরা চলে যায় তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যাক রিঅ্যাকশন দিতে পারবে না, মানে ব্যাক রিঅ্যাকশন দিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করতে পারবে না। এই জন্য তোমাকে বিক্রিয়াটাকে বদ্ধ পাত্রে করতে হবে। যদি বদ্ধ পাত্রে না করো তাহলে ক্লোরিন উড়ে চলে যাবে। ফাইন। তাহলে দেখো এই যে বিক্রিয়াটা, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখো প্রাথমিক অবস্থায় মানে বিক্রিয়ার শুরুতে, প্রাথমিক অবস্থায়, তাহলে প্রাথমিক অবস্থা মানে কি? মনে করো যে বিক্রিয়া এখনো শুরু হয় নাই, তাহলে আমি ধরে নিলাম প্রাথমিক অবস্থায় PCl5 এর মূল সংখ্যা হলো এ। কত? এ। তার মূল সংখ্যা হলো এ। স্যার এক মোল ধরলে হবে না? এক মোল ধরলে হবে, যেহেতু এখানে এক আছে তুমি এক মোল ধরলে হবে। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থা আমি তাকে ধরলাম এ। তুমি কি এক মোল দিয়ে করবা? তাহলে এক মোল ধরবো। জি স্যার, এক মোল ধরান আচ্ছা আমরা স্যার। এ দিয়েই করি, আমরা এ দিয়েই করি, সমস্যা নাই। তাহলে সব বুঝতে পারবো। তাহলে বিক্রিয়া যখন শুরু হয় নাই তখন তোমার ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে এ। তাহলে PCl3 কত হবে? বিক্রিয়া তো শুরুই হয় নাই, তার মানে কোনো উৎপাদ নাই, তাহলে এটা হবে 0। এটা হবে জিরো কি? হবে স্যার। 0। তারপর দেখো সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় কি হবে? আমরা ধরে নিলাম এই PCl5 থেকে আলফা পরিমাণ ভেঙে চলে গেছে, মানে তার বিয়োজন মাত্রা হলো আলফা, মানে আলফা পরিমাণ এখান থেকে বিয়োজিত হয়ে ভেঙে চলে গেছে। তাহলে আলফা পরিমাণ যদি এই মুহূর্তে আছে কজন? 5 জন। তাহলে যদি এ থেকে আলফা পরিমাণ চলে যায় তাহলে আমি লিখতে পারি এ মাইনাস আলফা, অর্থাৎ আলফা পরিমাণ ভেঙে উৎপাদে পরিণত হওয়ার ফলে অবশিষ্ট আছে এ মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এই আলফাটা ভেঙে কি উৎপন্ন করছে? উৎপাদে পরিণত হয়েছে। তাহলে আমরা লিখবো যে সাম্য অবস্থায় যেহেতু এ থেকে আলফা পরিমাণ ভেঙে গেছে মানে বিয়োজিত হয়ে গেছে, তাহলে এই আলফাটা উৎপাদে পরিণত হয়েছে। তাহলে PCl3 এখানে 1 মোল, তার মানে এখানে 1 মোল আলফা। ক্লোরিন এখানে 1 মোল, সুতরাং এখানে হবে 1 মোল আলফা। তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় এ ছিল, আর সাম্য অবস্থায় PCl5 হচ্ছে এ মাইনাস আলফা, আর উৎপাদ হচ্ছে আলফা এবং আলফা। এটুকু সবাই ক্লিয়ার? ওকে, এবার আমরা যে কাজটা করব, আমরা যদি তার কেসি বের করতে চাই, আমরা যদি তার কেসি বের করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা তার ঘনমাত্রা বের করে নেব। তাহলে ধরো যে PCl5, তাহলে PCl5 এর ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা কত হবে? আমরা এটাকে, আমরা সব সময় ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে থার্ড ব্র্যাকেট মনে রাখবা, তাহলে থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু মোল বাই আয়তন। তাহলে মোল কত? PCl5 এর মোল কত আছে? এ মাইনাস আলফা। তাহলে দেখো এ মাইনাস আলফা বাই, আমরা ধরি তার আয়তন হচ্ছে বি, আগে লিখে দাও। ধরি ধরি পাত্রের আয়তন ভি, পাত্রের আয়তন ভি, ভি লিটার, ভি লিটার।
ওকে, তাহলে আমরা জানি যে ঘনমাত্রা ইকুয়াল টু মোল বাই আয়তন। তাহলে PCl5 এর মোল হচ্ছে a মাইনাস আলফা, তার আয়তন হচ্ছে v। তাহলে আমরা লিখতে পারি এত মোল পার লিটার। তারপর দেখো PCl3 এর ঘনমাত্রা কত হবে? আবার সেম থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু আমরা লিখবো আলফা বাই ভি, তাই না? যেমন এই দেখো, এই যে PCl3 এর মূল সংখ্যা কত? আলফা, সুতরাং আলফা বাই ভি। আমরা জানি যে n বাই ভি, সুতরাং আলফা বাই ভি মোল পার লিটার। তারপর দেখো ক্লোরিন, আমরা ক্লোরিনের ঘনমাত্রা বের করব। তাহলে সেম থার্ড ব্র্যাকেট ক্লোরিন ইকুয়াল টু ক্লোরিনের মূল সংখ্যা কত? আলফা বাই কত? ভি। এই এবার দেখো আমরা অ্যাকর্ডিং টু ভরক্রিয়ার সূত্র আমরা এখানে সাম্যদ্রব্যক পাই কি? কেসি। সুতরাং কেসি ইকুয়াল টু আমরা জানি সাম্যদ্রব্যক ইকুয়াল টু হলো উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রা কি? PCl3 ইন্টু Cl2 বাই বিক্রিয়কের ঘনমাত্রা PCl5। ওকে, এবার তুমি মান বসায় দাও। PCl3 এর মান কত ছিল? a মাইনাস আলফা বাই ভি, সরি শুধু আলফা বাই ভি, ইন্টু Cl2 এর মান কত? আলফা বাই ভি। আর PCl5 এর মান কত? a মাইনাস আলফা বাই ভি। ওকে, তাহলে ভি ভি কাটা, আর থাকে কি? আর থাকে আলফা স্কয়ার বাই a মাইনাস আলফা ইন্টু ভি। ক্লিয়ার? তাহলে এই হলো আমার কেসি। সুতরাং কেসি ইকুয়াল টু হলো এইটা। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। এবার আসো আমরা এই বিক্রিয়া থেকে আমরা কেপি এর মান বের করব। তাহলে এই বিক্রিয়া থেকে যদি আমি কেপি এর মান বের করি, তাহলে আমি তোমাকে আগে বলছিলাম, কি বলছিলাম দেখো, এই যে বলছিলাম যে আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে তোমাকে মূল ভগ্নাংশ বের করতে হলে তোমাকে টোটাল মূল সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা আগে টোটাল মূল সংখ্যাটা বের করে নেই। তাহলে লেখো মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা। আমরা এখানে লিখে দেই কেপি এর রাশিমালা। তাহলে মোট মূল সংখ্যা এখানে আসে কত? লক্ষ্য করো, এখানে আছে কত? a মাইনাস আলফা হচ্ছে এটার, তারপরে আলফা, তারপরে আলফা। তাহলে এখানে তিনটা মূল সংখ্যা আছে। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। তাহলে এটা কাটা ইকুয়াল টু আসে কত? ইকুয়াল টু আসে a প্লাস আলফা। ওকে, এবার আমরা PCl5 এর আংশিক চাপ বের করব। তাহলে PCl5 এর আংশিক চাপ ইকুয়াল টু আমরা, আচ্ছা তারপর আমরা একে পি দিয়ে লিখবো, ঠিক আছে? PCl5, এই PCl5 মানে হচ্ছে PCl5 এর আংশিক চাপ ইকুয়াল টু কত? মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মূল ভগ্নাংশ মানে কি? PCl5 এর মূল সংখ্যাকে টোটাল মূল সংখ্যা দ্বারা ভাগ দিলে। মনে রাখবা, যেহেতু তুমি PCl5 এর মূল ভগ্নাংশ লিখতেছো, তাহলে PCl5 এর মূল সংখ্যাকে টোটাল মূল সংখ্যা দ্বারা ভাগ। তাহলে PCl5 এর মূল সংখ্যা এখানে আছে কত? a মাইনাস আলফা আছে কত? এখানে a মাইনাস আলফা। তাহলে আমরা a মাইনাস আলফাকে, স্যার মোট চাপ কি পি ধরবো? হ্যাঁ এখানে তোমরা লিখে রাখো ধরি মোট চাপ, ধরি মোট চাপ পি। ওকে, তাহলে a মাইনাস আলফা বাই কত? টোটাল হচ্ছে a প্লাস আলফা ইন্টু কত? ইন্টু হলো মোট চাপ, মোট চাপ। ওকে, তারপর আসো আমরা লিখবো PCl3 এর আংশিক চাপ। তাহলে PCl3, ওকে, ইকুয়াল টু আমরা জানি যে PCl3 এর মূল সংখ্যা কত? আলফা। তাহলে তার মূল সংখ্যাকে টোটাল দ্বারা ভাগ। তাহলে a প্লাস আলফা হচ্ছে টোটাল ইন্টু পি। তারপরে Cl2, তাহলে ক্লোরিনের আংশিক চাপ ইকুয়াল টু ক্লোরিনের মূল ভগ্নাংশ। তাহলে ক্লোরিনের মূল সংখ্যা কত? আলফা বাই কত? টোটাল a প্লাস আলফা ইন্টু পি। তাহলে অ্যাকর্ডিং টু ভরক্রিয়ার সূত্র আমরা এখানে পাই কেপি, সাম্যদ্রব্যক কেপি ইকুয়াল টু কত পাই? উৎপাদ সমূহের আংশিক চাপ। তাহলে উৎপাদ সমূহের আংশিক চাপ হচ্ছে এটা। তাহলে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল
এই যে PCl3 Cl2 হচ্ছে উৎপাদ, তাদের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল PCl5। এবার মান বসাই দাও, তাহলে আমরা উপরে লিখতে পারি আলফা বাই A প্লাস আলফা ইন্টু আলফা বাই A প্লাস আলফা বাই আমরা লিখতে পারি A মাইনাস আলফা বাই A প্লাস আলফা। তাহলে A প্লাস আলফা কাটা, আর কি থাকে, আর থাকে আলফা স্কোয়ার বাই A প্লাস আলফা ইন্টু A মাইনাস আলফা। আচ্ছা এখানে তো পি আছে না, এখানে ইন্টু পি আছে, তাহলে এখানে আবার একটা পি কাটা যাবে না, এখানে আবার একটা পি কাটা যাবে, আর কি থাকে আলফা স্কোয়ার পি বাই এই যে A প্লাস বি ইন্টু A মাইনাস বি হোল স্কোয়ারের A প্লাস বি ইন্টু A মাইনাস বি এর সূত্র মানে কি A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আলফা স্কোয়ার ইন্টু পি। সুতরাং কেপি ইকুয়াল টু, এই হলো তোমার এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর রাশিমালা। সবাই ক্লিয়ার? বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা বাজে কটা দেখো তো, টাইম কত আছে? স্যার 10:24 বাজে। 10:24, আরো 16 মিনিট আছে। আমরা তাহলে আর একটা বিক্রিয়া দেখি। তাহলে আমরা এখন দেখবো তোমার স্যার একটা কঠিন চেয়ে স্যার একবার দেখা দেন স্যার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কঠিন দেখাবো, তাহলে জি, N24 দেখাবো, N24 ওটা দেখাবো নাকি দেখান এমনি স্যার, দেখাবো? দেখান স্যার। আচ্ছা তাহলে N24 টা দেখাই। তাহলে দেখো আমরা আরেকটা বিক্রিয়া যেগুলো দেখি। স্যার উপরে পাওয়ার আসবে এগুলো দেখান। তাহলে ওইটা করো। আচ্ছা N24 টা দেখাই। তাহলে দেখো এখানে N2O4 এটা ইয়ে হয়ে গেলে আসে কত 2NO2। তাহলে প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম সে হচ্ছে কত, সে হচ্ছে A। সে যদি A হয় তাহলে এটা কত 0। তাহলে সাম্য অবস্থায় এটা কত হবে, ধরে নিলাম আলফা পরিমাণ এখান থেকে বিয়োজিত হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি A মাইনাস আলফা। আর এখানে দেখো আমরা এখানে আলফা লিখবো, তবে এখানে দেখো এখানে আছে কত 2 মোল, এটা অবশ্যই মাথায় রাখবা। এখানে অ্যানোড হচ্ছে 2 মোল, যেহেতু এখানে 2 মোল সুতরাং তুমি যে এখানে আলফা লিখবা অবশ্যই এখানে 2 আলফা লিখবা। কি কারণে? কারণ এখানে 2 মোল আছে, 2 মোলের জন্য এখানে 2 আলফা হবে। তাহলে আমরা এখানে কেসি লিখতে পারি না, সুতরাং কেসি ইকুয়ালটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি, উৎপাদ কত আছে NO2। মনে রাখবা ভরক্রিয়া সূত্রানুসারে তুমি যখন সাম্য ধ্রুবকের ইয়াটা লিখবা, রাশিমালাটা লিখবা, সেই ক্ষেত্রে অবশ্যই তার মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে, এটা ঘাত হয়ে যাবে, মাথা রাখবা। তুমি যখন সাম্য ধ্রুবকে তার মূল সংখ্যাটা লিখবা তাহলে মূল সংখ্যাটা অবশ্যই পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে 2 আছে, তাহলে এই 2টা এখানে পাওয়ার হয়ে যাবে স্কয়ার বাই কত হবে N2O4। এবার তুমি মান বসায় দাও। আমরা NO2 এর ঘনমাত্রা লিখবো, তাহলে এ হলো তোমার NO2, তাহলে NO2 এর ঘনমাত্রা হবে কত, মোল বাই আয়তন। তাহলে মোল কত আছে NO2 এর 2 আলফা, তাহলে 2 আলফা। আয়তন কত আমরা লেখা দেই, ধরি আয়তন ভি, ধরি পাত্রের আয়তন ভি, ঠিক আছে। তাহলে আমরা এর ভি ধরলাম ভি, তাহলে এত স্কয়ার। আর N2O4 এর মোলার ঘনমাত্রা লিখবো, তাহলে সেম N2O4 এর মোল বাই আয়তন, তাহলে N2O4 এর মোল কত A মাইনাস আলফা বাই কত আয়তন এত। সুতরাং ক্যালকুলেশন করে যা আসে তাই হবে, কত 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার ইন্টু ভি বাই A মাইনাস আলফা। তাহলে ইকুয়াল টু আসে কত, এখানে একটা বি কাটা, আর থাকে 4 আলফা স্কয়ার A মাইনাস আলফা ইন্টু ভি।
আসতো ভাই? জি স্যার। সবাই বুঝতে পারছো? এবার আসলে কেপি আমরা বের করবো, এখন কেপি বের করবো, কেপি। তাহলে আমরা যদি এখানে কেপি বের করি, তাহলে কেপি ইকুয়াল টু আসে কত? ধরি মোট চাপ, পি। তাহলে কেপি ইকুয়াল টু আসে কত? পি NO2, ঠিক সেম কি হবে? স্কয়ার হবে বাই পি N2O4। ঠিক আছে, এবার তুমি মান বসায় দাও। মান বসা দিলে আমরা NO2 এর আংশিক চাপ লিখবো। তো NO2 আংশিক চাপ হবে কি? মূল ভগ্নাংশ আগে লিখবো। তাহলে মূল ভগ্নাংশ মানে কি? NO2 এর মূল সংখ্যা বাই টোটাল মূল সংখ্যা। তাহলে NO2 এর মূল সংখ্যা কত? 2 আলফা বাই টোটাল মূল সংখ্যা। তাইলে A মাইনাস আলফা প্লাস 2 আলফা, A মাইনাস আলফা প্লাস 2 আলফা, অর্থাৎ 2 আলফা থেকে একটা আলফা গেলে আর থাকে কত? প্লাস আলফা। তাহলে এসে প্লাস আলফা স্কয়ার বাই দেখো N24 ইনটু মোট চাপ। তারপর দেখো আমরা N24 এর আংশিক চাপ লিখবো। তাহলে N24 আংশিক চাপ লিখলে আগে তার মূল ভগ্নাংশ লিখবো। তাহলে N24 এর মূল ভগ্নাংশ কত হবে? তার মূল সংখ্যা বাই টোটাল মূল সংখ্যা। তাহলে N24 এর মূল সংখ্যা কত? A মাইনাস আলফা বাই টোটাল মূল সংখ্যা কত? A প্লাস আলফা, তাই না? এই যে A মাইনাস আলফা প্লাস 2 আলফা, A প্লাস আলফা ইনটু পি। ক্লিয়ার? তাহলে পি কি? কাটা। আর কি থাকে? সরি, এটা তো পি স্কয়ার হবে না? জি স্যার। এটা 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 পি স্কয়ার হবে, তা যদি এটা পি স্কয়ার হয় তাহলে এটা হবে কত? 4 আলফা স্কয়ার বাই A প্লাস আলফা হোল স্কয়ার। ঠিক আছে, এখানে হবে পি স্কয়ার ইনটু উপরে যাবে A প্লাস আলফা, নিচে আসবে A মাইনাস আলফা। ওকে, তাহলে ইকুয়ালটা আমরা লিখতে পারি ইনটু, এখানে অবশ্যই পি থাকবে, নিচে পি থাকবে, তাই না? সুতরাং তাহলে এইখানে A প্লাস আলফা কাটা যাবে, এখানে একটা পি থাকবে, নিচে A প্লাস আলফা ইনটু A মাইনাস আলফা। তাহলে 4 আলফা স্কয়ার পি বাই A স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। এই তো, তাহলে এটা হলো তোমার কেপি। সবাই ক্লিয়ার? সহজ না? জি স্যার, একদম সহজ। জি স্যার। আচ্ছা, টাইম আছে কত? মান দিয়ে একটা করেন একটা থেকে স্যার। দেই। হ্যাঁ, অঙ্ক করাবো একটা না? মান দিয়ে একটা করেন। জি স্যার। একটা অঙ্ক করাই দিই। আচ্ছা দেখো, আমরা একটা অঙ্ক করি, যে অঙ্কটা তোমাদের কমনলি আসে, আমরা এমন একটা অঙ্ক করাই দিই। সেটা হলো PCl5। দেখো তোর টাইম আছে কত? দেখো, স্যার 9 মিনিট আছে স্যার। PCl5 এর বিয়োজন মাত্রা, মনে করো 20% হলে, হ্যাঁ, তার কেসি এর মান বের করো। এবং আয়তন 1 লিটার হলে কেসি এর মান বের করো। কেসি এর মান, আচ্ছা আয়তন 1 লিটার, আরেকটা লেখো চাপ, চাপ 1 অ্যাটমসফিয়ার। চাপ 1 অ্যাটমসফিয়ার হলে কেসি ও কেপি এর মান বের করো। এটা আমি বানাইলাম প্রশ্নটা, ঠিক আছে? লিখছো? লিখো। PCl5 এর বিয়োজন মাত্রা 20% হলে, আয়তন 1 লিটার ও চাপ 1 অ্যাটমসফিয়ার হলে কেসি ও কেপি এর মান বের করো। তাহলে আগে আমরা কেসি এর মানটা বের করে নিই। তাহলে দেখো PCl5, তাহলে PCl3 প্লাস Cl2। ওকে, তাহলে দেখো প্রাথমিক অবস্থায় ধরে নিলাম এটা হচ্ছে 1 মোল। এটা কত? ধরে নিলাম এটা 1 মোল। তাহলে এটা যদি 1 মোল হয় তাহলে এটা কত হবে? 0। এটা কত হবে? 0। আমি কেন 1 ধরলাম? কারণ সে 1 আছে, এখানে 1 মোলে আছে।
তুমি সেগুলো এখানে এ ধরতে পারো আগের মতো। আচ্ছা, এবার আসো সাম্যাবস্থায়। সাম্যাবস্থা দেখো, এখানে 20% বিয়োজিত হয়। তাহলে যদি এখানে 20% বিয়োজিত হয়, তাহলে আমরা আমরা এখানে লিখবো 1 - 20/100। ঠিক আছে, অর্থাৎ 100-র মধ্যে 20। ক্লিয়ার? তাহলে বা আমরা লিখতে পারি জি স্যার। 1 - 0.2। 1 - 0.2 মানে কত? 0.8 না? 0.8 মোল লিখতে পারি। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে 20/100, অর্থাৎ আলফার মান হচ্ছে এখানে 20/100। তাহলে এখানেও কত হবে? 20/100 হবে। তাহলে বা আমরা লিখতে পারি 0.2। এখানে কত? 20/100। বা আমরা লিখতে পারি 0.2। ওকে, এবার আসো আমরা লিখবো, এবার আমরা সরাসরি কেসি এর মানটা বের করে ফেলি। তাহলে আমরা জানি উৎপাদের ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল। তাহলে মান বসায় দাও। তাহলে TCl3 এর ঘনমাত্রা কত? মোল বাই আয়তন। তাহলে 0.2/1 ইন্টু এটা কত হবে? 0.2/1 বাই কত হবে? TCl5 এর ঘনমাত্রা। তাহলে 0.8/1, যা আসে তা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবাই? জি স্যার। আমরা আমরা ইচ্ছা করলে কেপি এর মানটা এমনি বের করতে পারি। আমরা ইচ্ছা করলে কেপি এর মানটা এমনি বের করতে পারি। আচ্ছা, এবার আসো আমরা কেপি এর মানটা বের করব। আমরা মোট মূল সংখ্যাটা বের করে রাখি। মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা কত হবে? 0.8 প্লাস 0.2 প্লাস 0.2 ইকুয়াল কত হবে? 1.2। 1.2 মোল। তাহলে কেপি এর মানটা বের করো। তাহলে PCl3 ইন্টু PCl2 বাই PCl5 মান বসে দাও। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মূল ভগ্নাংশ কত হবে? ফসফরাস ট্রাইক্লোরাইডের মূল সংখ্যা 0.2 বাই টোটাল মূল সংখ্যা। আমরা জানি মূল ভগ্নাংশ মানে হচ্ছে তার মূল সংখ্যা বাই টোটাল মূল সংখ্যা। তাহলে 1.8 ইন্টু কত? ইন্টু 1। আবার সেম Cl2 এর আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মূল ভগ্নাংশ কত হবে? এই যে 0.2 বাই টোটাল মূল সংখ্যা ইন্টু মোট চাপ 1। এবার সে PCl5 এর ক্ষেত্রে তার মূল ভগ্নাংশ কত হবে? 0.8 বাই কত হবে? 1.8 ইন্টু 1। হিসাব করো, যা আসে তা হচ্ছে উত্তর। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তাহলে এই হলো তোমাদের আজকের। ঠিক আছে, জি স্যার। তাহলে আজকে পড়া এতটুকু। আসলে তোমরা এগুলো বুঝতে পারছো। তাহলে সবাই বই থেকে এক্সাম্পল গুলো ভালোভাবে দেখে নিবা। বাকি যে এক্সাম্পল গুলো আছে, বাকি এক্সাম্পল গুলো তোমরা সবাই দেখে নিবা। এক্সাম্পল গুলো দেখলে আশা করি তোমরা মানে এমনিতেই পারবা। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করো বা অন্য স্যারকে ইনবক্স করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে? আর অঙ্কগুলো কিন্তু এরকমই, তোমরা এগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সব ঠিক হয়ে যাবে। যদি আমি নেই তাহলে আমার সাথে ভালো থাকো।